এইগুলোর যোগফল যদি আমরা শ্বেতপত্রে দেখি তাহলে কিন্তু এই চিত্রটা কিন্তু আ আসলে খুবই ভয়াবহ। এখানে যে বড়, বড় প্রকল্পগুলো ছিল, সেই প্রকল্পগুলোর মধ্যে দেখা গেছে অধিকাংশ শ্বেতপত্রে এসছে। সেগুলি যে বরাদ্দকৃত যে অর্থ, সেই বরাদ্দকৃত অর্থের অনেক বাইরে গিয়ে খরচ হয়েছে। মানে আমি যখন আজকে এই শ্বেতপত্রটির রিপোর্টগুলো পড়ছিলাম, তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমরা আসলে কিসের ভিতরে ছিলাম? ৫ থেকে ৬ টি ব্যাংকের নাম দিয়ে বলেছেন যে, এটি এখন আপনি নিরাপদে আপনি লেনদেন করতে পারেন। কিন্তু আসলে এটা মোটা দাগে কিন্তু সমস্যাটি সমাধান হয়নি। শেখ হাসিনার শাসনামলে প্রতি বছর গড়ে ১৬ বিলিয়ন ইউএস ডলার বিদেশে পাচার হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এবং এর সাথে আমি একটু তথ্য যোগ করি। দ্য গার্ডিয়ানের একটি প্রতিবেদনে উঠে এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগীরা ব্রিটেনে বিলাসবহুল সম্পত্তি কেনার পেছনে কোটি কোটি টাকা ব্যয় করেছেন। গার্ডিয়ান লিখেছে, সেখানকার প্রায় ৩৫০টি সম্পত্তির মধ্যে ছোট ফ্ল্যাট থেকে বৃহৎ অট্টালিকা পর্যন্ত যেগুলো কিনেছে ব্রিটেনে এবং বাইরে নিবন্ধিত অফশোর কয়েকটি কোম্পানি, এবং এইসব কোম্পানি বাংলাদেশি কয়েকজন প্রভাবশালী ধনী ব্যবসায়ী ও হাসিনা সরকারের সাবেক দুজন মন্ত্রীর মালিকানাধীন। এই বিষয়ে যদি আপনি কিছু বলেন জনাব কাসর মাহমুদ। আ ধন্যবাদ। আ আজকে যে শ্বেতপত্রটি বের হয়েছে, যেটি প্রকাশিত হয়েছে, সেটি ৪০০ পৃষ্ঠার ৩০ টি অধ্যায়ে তারা গেল ১৫ বছরের যে শাসনামল, সেই শাসনামলে যে দুর্নীতি হয়েছে, লুটপাট হয়েছে, বিশেষ করে যে টাকা পাচারের যে আ একটা তদন্ত রিপোর্ট এসছে, এগুলো কিন্তু বিচ্ছিন্নভাবে আমরা জানতাম। আমরা কিন্তু শেখ হাসিনার শাসনামলেই কিন্তু এগুলো বিচ্ছিন্নভাবে কিন্তু একটু, একটু করে প্রকাশিত হচ্ছিল। আমরা যদি খুব দূরে না যাই, আমরা যদি এস আলমের এই যে ব্যাংকের দৌরাত্ম্য সেই খবরগুলো আমরা তখনই জানতে পেরেছি এবং এই যে সাবেক যে আইজিপি ছিলেন, পুলিশ প্রধান ছিলেন জনাব বেনজির আহমেদের আ আমরা দুর্নীতির কথা আমরা জেনেছি এবং ব্যাংকিং ক্ষেত্রে আমরা এরকম নানান রকম লুটপাট এবং নানান রকম বড় যে আ প্রকল্পগুলো আছে, সেগুলো ঘিরে কিন্তু এই দুর্নীতির খবরগুলো কিন্তু আমরা অলরেডি কিন্তু গেল ১ বছর, ১.৫ বছর, ২ বছর যাবৎ কিন্তু প্রকাশিত হয়ে আসছিল। সাম্প্রতিক সময়ে আমরা যদি দেখি যে এই রাজনৈতিক পট পরিবর্তনের পর একটি আন্তর্জাতিক আ মিডিয়া বাংলাদেশের একজন সাবেক ভূমিমন্ত্রী তার তাকে নিয়ে যে প্রতিবেদনটি অ্যা মানে দেখালো সেখানে কিন্তু এক ধরনের প্রশ্ন উঠেছিল যে যদি রাষ্ট্র থেকে বা রাষ্ট্রযন্ত্র শীর্ষস্থানীয় ব্যক্তিরা যদি একযোগে তাকে এই সাপোর্ট না দিত, তাহলে কিন্তু এই যে পৃথিবীব্যাপী এই যে নানান রকম সম্পত্তি দখলের যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো কিন্তু হয়ে উঠত না। তখনই এক ধরনের একটা পর্যবেক্ষণ ছিল, কারো, কারো অনুমান ছিল এবং সেখানে আমরা আল জাজিরায় দেখলাম যে বেশ কয়েকটি প্রমাণও সেটি দেখানো হয়েছে। তো এইগুলোর যোগফল যদি আমরা শ্বেতপত্রে দেখি তাহলে কিন্তু এই চিত্রটা কিন্তু আ আসলে খুবই ভয়াবহ। এবং এই ভয়াবহ আ চিত্রটির আমরা যেই যোগফলটি দেখতে পাই, সেটি হচ্ছে যে শুধুমাত্র টাকা পাচার হয়নি। এখানে যে বড়, বড় প্রকল্পগুলো ছিল, সেই প্রকল্পগুলোর মধ্যে দেখা গেছে অধিকাংশ শ্বেতপত্রে এসছে। সেগুলি যে বরাদ্দকৃত যে অর্থ, সেই বরাদ্দকৃত অর্থের অনেক বাইরে গিয়ে খরচ হয়েছে। অর্থাৎ একটা যদি অ্যা প্রকল্পের আমরা ধরি যে ৳১০,০০০ কোটি টাকা সেটা আসলে বেড়ে অনেক টাকা বেড়ে গেছে। তো এরকম নানা উৎস থেকে এই যে অর্থ লোপাটগুলো হয়েছে এবং সেটির আ আমরা যে বারে, বারে যে মানে মুদ্রাস্ফীতির কথা বলেছি আমরা জানি এবং বাংলাদেশ ব্যাংকের এই যে আপনার ৬০,০০০ কোটি টাকা ছাপানোর যে গল্পগুলো আমরা জানি বা যেটি এসছে, বের হয়ে আসছে, এতে কিন্তু একটা ভয়ানক চিত্র কিন্তু আসে। সেটা হচ্ছে যে মানে আমি যখন আজকে এই শ্বেতপত্রটির রিপোর্টগুলো পড়ছিলাম, তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমরা আসলে কিসের ভিতরে ছিলাম এবং এইটারই কিন্তু ধারাবাহিকতা কিন্তু এখনো আমরা বহন করছি। আমরা যদি দেখি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের এই যে মানে তারা কিন্তু আসলে তাল সামলাতে পারছে না। কারণ কিছু, কিছু জায়গাতেও আপনি এগুলি পূরণ করতে পারবেন না। অর্থের বিকল্প তো অর্থ। এই যে আমি আমার কাজের সূত্রে আমি প্রায়ই দেখি যে কয়েকটি ব্যাংক
তারা ৳৫,০০০ বেশি দিতে পারছে না এবং অনেকেই কিন্তু ২-৩ বার গিয়ে ফেরত আসছে। যদিও কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন যে ৫ থেকে ৬ টি ব্যাংকের নাম দিয়ে বলেছেন যে এটি এখন আপনি নিরাপদে আপনি লেনদেন করতে পারেন। কিন্তু আসলে এটা মোটা দাগে কিন্তু সমস্যাটি সমাধান হয়নি। পাশাপাশি আবার যদি দেখি শেয়ার বাজারে যে এই যে গেল ১-২ মাস যে ধসের যে বিষয়গুলো এবং এই যে একদম তলানির মধ্যে চলে আসা, আমার কাছে মনে হয় যে সবকিছু মিলিয়ে এখনো যে চক্রটা আসলে কাজ করেছে, এটি এখনো সক্রিয় আছে, দেশেও সক্রিয় আছে। আ বাইরের বিষয়টা আমি বলতে পারব না। কারণ অন্তর্বর্তীকালীন সরকার সেটি তদন্ত করে দেখবেন। কিন্তু এইগুলোকে এই শ্বেতপত্র মানে প্রকাশ করাটাই আমার কাছে যথেষ্ট মনে হচ্ছে না। এই শ্বেতপত্রে যে বিষয়গুলোকে চিহ্নিত করা হয়েছে, যে রুট গুলোকে চিহ্নিত করা হয়েছে, যে ব্যক্তিগুলোকে চিহ্নিত করা হয়েছে, যে পদ্ধতিগুলোকে চিহ্নিত করা হয়েছে, এগুলো যদি আইনের আওতায় না এনে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, তাহলে কিন্তু মানে ওই যে একই রকম অবস্থাই হবে। মানে আমরা তো আসলে অনেকবার পরিবর্তনের আ মানে আমাদের আমরা পর্যবেক্ষণ করলাম। আমরা ৭২ এ দেখেছি, সেটাও সম্ভব হয়নি। আমরা ৯০ এ দেখেছি, সেটাও সম্ভব হয়নি। আমরা আবার ২৪ এ দেখলাম। তো আমার মনে হয় যে এখন শুধুমাত্র আ এইগুলো না, এই শ্বেতপত্রের যে আ মানে ছিদ্রগুলো আছে, সেইগুলোর আসলে সংস্কার খুব জরুরি এবং সেইগুলো আইনের আওতায় মানে আনাটা খুব জরুরি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।